সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 1591তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ ইব্রাহিম হোসেনের জীবনের এক আশ্চর্যজনক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল আমেরিকান কিশোরের বাস্তব জীবন কাহিনী। 16 বছর বয়সে বিয়ে করে সৎ মাকে। এই গল্পটা বরিশালের এই ছোট্ট ছেলে যার বেড়ে ওঠা আমেরিকাতে। এই গল্পটা এরকম একটা গল্প, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি জীবনের গল্পে অনুষ্ঠানে সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটা গল্প আজ আপনি শুনতে যাচ্ছেন। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত ইব্রাহিমের এই গল্পটা আপনারা শুনবেন এবং গল্পের শেষে বা ইব্রাহিমকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। শুধু কমেন্ট নয়, আমি মনে করি তাকে একটা পরামর্শ দিবেন। ইব্রাহিম ভাই এই মুহূর্তে খুব বড় বিপদে আছে, তার একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। তাই আপনারা আপনাদের মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখে তাকে একটা সঠিক পথ দেখিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম হোসেন, আমার বাড়ি বরিশাল বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার নানা নানি সহ আমার মামা আর খালামণি। যদিও আমার জন্মস্থান হয়ে থাকে বরিশালে, কিন্তু আমার বেড়ে ওঠা রাজধানী ঢাকাতে। আমার বাবা মায়ের মাঝে এক বিশাল পার্থক্য রয়েছে। আমার বাবা ছিলেন হিন্দু ধর্মের মানুষ আর আমার মা ছিলেন মুসলমান, যদিও তারা পাশাপাশি গ্রামের মানুষ ছিলেন। আমার বাবার সঙ্গে আমার মায়ের একটা মিষ্টি মধুর প্রেমের সম্পর্ক হয়। সেই সম্পর্কের সূত্র ধরে আমার বাবা আমার মাকে বিয়ে করতে চায়, আর আমার মা তখন আমার বাবাকে শর্ত দেয় যে তিনি ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবেন না। আমার বাবাকে সোজা সাপটা জানিয়ে দেয়, যদি আপনি হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হতে পারেন তবেই আমি আপনাকে বিয়ে করব। আর আমার বাবাও আমার মায়ের প্রেমে ছিলেন মাতোয়ারা, তাই তো তিনি তার ধর্ম বর্ণ সব কিছু ছেড়ে আমার মাকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করে। এবং এরপর থেকে আমার বাবা আমার মায়ের সঙ্গে ওই গ্রামেই থাকতে থাকে। একটা পর্যায়ে আমি দুনিয়াতে আসি। আমি আসার আগ থেকেও আমার বাবার সঙ্গে হিন্দু ধর্মের মানুষদের অনেক ঝামেলা হতো। আমার বাবাকে তারা রাস্তাঘাটে দেখলে মারতো, খারাপ ব্যবহার করতো এবং অনেক ধরনের সমস্যার সম্মুখীন আমার বাবা হয়েছিল। তারপরেও সেই গ্রামে আমার মাকে নিয়ে ভালোবাসার টানে বাবা আমাকে দুনিয়াতে আনে। আমার জন্ম হবার ঠিক 4 মাস পরে আমার বাবা তখন সিদ্ধান্ত নিলেন যে তিনি আর এই গ্রামে থাকবেন না। সে সময়তে আমার মাও সিদ্ধান্ত নিয়েছে তিনি গ্রাম ছেড়ে দেবেন। তখন আমার নানা ঢাকাতেই আগ থেকেই থাকতেন, কিন্তু একটা পর্যায়ে আমার নানাও সিদ্ধান্ত নিয়েছে যে আমার নানি সহ মামার সবাইকেই তিনি ঢাকাতে নিয়ে আসবেন। ঢাকাতে আমার নানার বাড়ি ছিল, যদিও ফ্যামিলি সেটেল ছিল বরিশালে। তো একটা পর্যায়ে আমার নানা তখন পরিবারের সবাইকে নিয়ে রাজধানী ঢাকাতে চলে আসে। তখনও মোটামুটি আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আস্তে আস্তে করে রাজধানী ঢাকাতেই আমার দিন আর রাতগুলো কাটতে থাকে। ছোটোবেলার যে স্মৃতিগুলো আমার মনে আছে জাস্ট সেগুলোই আপনাকে বলি। আমি খুব ছোটোবেলা থেকে যে জিনিসটা দেখতে দেখতে বড় হই তা হচ্ছে আমার বাবার সঙ্গে আমার মায়ের এক অন্যরকম যুদ্ধ। দিন রাত আর রাত দিন 24 ঘন্টায় আমার বাবা মা দুজনেই ঝগড়া করতো। আমার এমনও ঘটনা মনে আছে, রাতের বেলায় তাদের ঝগড়ার শব্দে আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠে যেতাম। আমার আর কোনো ভাই বোন ছিল না। নানা নানি মামা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসতো। শুধু বাবা মায়ের এই ঝগড়া আমাকে অতিষ্ঠ করে তোলে। ছোটোবেলায় আমি আমার বাবা মায়ের সঙ্গে ঘুমাইতে চাইতাম না। আমি নানুর সঙ্গে, নানা ভাইয়ের সঙ্গে কিংবা মামাদের সঙ্গে ঘুমাইতে চাইতাম। তো আমার বাবা মা দুজনে আমাকে জোর করে আবার তাদের ঘরে নিয়ে আসতো। তারা যে ঝগড়া করতো এটা আমার কাছে একদমই ভালো লাগতো না। তারপরেও কি আর করা, আমি যেহেতু তাদেরই সন্তান, তাদের সঙ্গে আমাকে নিশি দিবানিশি থাকা লাগতেছে। এরকম করতে করতে আমি আস্তে আস্তে করে রাজধানী শহর ঢাকাতে বড় হই। আমার বয়স তখন আনুমানিক 6 থেকে 7 বছরের কাছাকাছি। আমার মা তখন আমাকে ঢাকারই একটা স্কুলে ভর্তি করায়। আমার মা সকালবেলা আমাকে স্কুলে দিয়ে আসে এবং দুপুরবেলায় স্কুল থেকে নিয়ে আসে। আমার বাবা তখন তেমন কিছুই করতো না। আমার নানার যে ব্যবসা বাণিজ্য ছিল, এই ব্যবসা বাণিজ্যগুলো দেখাশোনা করতো, এখানেই পড়ে থাকতো। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন হলো কি, আমার মনে আছে আমার বাবা গেটের মধ্যে দাঁড়িয়েছিল, যেটা আমি দেখেছি। আমার মা তখন স্কুল থেকে আমাকে নিয়ে আসছে এবং আনার পরে কি একটা কথায় জানি তর্ক হবার পরে আমার নানা নানি সবাই কিন্তু উপস্থিত ছিল।
আমার মা তখন ওই জায়গার মধ্যে আমার আব্বার কলার চেপে ধরে এবং কলার চেপে ধরে আমার আব্বাকে কয়েকটা থাপ্পড় মারে। তো এই দৃশ্যটা দেখার পরে আমার বাবা আগে কিন্তু অনেক কিছু সহ্য করত, কিন্তু যখনই আমার নানা নানির সামনে এরকম একটা ঘটনা ঘটে আমার আব্বা তখন রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। তো ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে আমার মা তখন আমাকে নিয়ে ঘরে যায়। সন্ধ্যা পেরিয়ে রাত বাড়তেছে, আমি তখন মাকে বলি, মা বাবা কি ঘরে ফিরবে না? মা তখন আমাকে বলে, না ফিরলেই ভালো, ওই অমানুষটা ঘরে না আসাটাই ভালো। মানে আমার আব্বার সঙ্গে আমার আম্মা অনেক খারাপ ব্যবহার করতো। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে, কিন্তু কোনোভাবে আমার বাবার বাড়ি ফিরে আসতেছে না। সে সময় আপনার মোবাইল, ইন্টারনেট এই সমস্ত কোনো কিছুই ছিল না। আমার মা তখন বিভিন্ন জায়গায় আমার আব্বাকে খোঁজাখুঁজি করতে শুরু করে। আমার আব্বার গ্রামের বাড়িতে খবর পাঠায়, আব্বা যে গ্রামে থাকতো সেখানে খবর পাঠায়, আর যেখানে আমার নানা নানিরা আছে, আমার দাদা দাদিরা আছে ওইখানে খবর পাঠায়। আব্বার যে নিকট আত্মীয়রা ছিল অথবা বন্ধুবান্ধব ছিল সবার কাছে আমার মা একে একে আমার আব্বাকেই খুঁজতে থাকে, কিন্তু আমার আব্বার আর কোনো সন্ধান পাওয়া যায় না। তো সবাই বলাবলি করতেছে আব্বা না জানি সুইসাইড করে ফেলেছে বা আত্মহত্যা করছে। মা যেভাবে আব্বাকে কষ্ট দিত, এত কষ্ট নিয়ে তো একটা মানুষ বাঁচতে পারে না। তো সবাই বলাবলি করতেছে মনে হয় আব্বা মরে গেছে। তা আমিও ছোট মানুষ, আমার বাবার জন্য আমারও খুব কষ্ট হচ্ছে। বাবা যার সঙ্গে যেমনই হোক না কেন আমার সঙ্গে বেশ ভালো ছিল। আমার সঙ্গে সকালে ছাদে যাইতো, হাঁটাহাঁটি করতো, দুপুরে আমাকে নিয়ে খেলাধুলা করতো, বিকেলবেলা আমায় নিয়ে হাঁটতে যাইতো। বাবার সঙ্গে আমার এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। হঠাৎ বাবাকে হারিয়ে আমিও খাওয়া দাওয়া বন্ধ করে দিই, স্কুলে যাই না, কান্নাকাটি করে নানা নানি মামাদেরকে বলি বাবাকে এনে দাও, বাবাকে ছাড়া ভালো লাগে না, আমি বাবার সঙ্গে খেলবো, বাবার সঙ্গে এটা করব এটা করব। মা তখন এরকম নিখোঁজ বিজ্ঞপ্তি দিতে থাকে বিভিন্ন জায়গায়। এভাবে প্রায় বেশ কয়েকটা মাস পেরিয়ে যাওয়ার পরে হঠাৎ করে নাকি তখন জানাজানি হয়ে যায় যে আমার আব্বা ইন্ডিয়াতে চলে গেছে। আমার আব্বার জানি কেমন এক আত্মীয় ছিল ইন্ডিয়াতে, মানে একেবারে নিকটবর্তী আত্মীয় ওই ইন্ডিয়াতে চলে গেছে। তো ইন্ডিয়া থেকে আমার আব্বা আর আসে না, দিন যায় রাত যায়, এমন করতে করতে আব্বু আসে না অনেক দিন পরে, মানে আমার কতদিন পেরিয়ে গেছে আমার এটা মনে নাই, আব্বু একদিন বাড়িতে আসে, মানে বাসায় আসে। আব্বুকে ধরে আমি তখন চিৎকার করে কান্না করতেছিলাম, মানে আমি আব্বাকে বহু মাস পরে পাইছি মনে হচ্ছে। আব্বাকে অনেক আদর করলাম, মানে আব্বুর সঙ্গে অনেকটা সময় কাটালাম। তো সে সময় জানতে পারি আমার আব্বা মা কোথায় যেন চলে যাবে। তা কোথায় চলে যাবে এটুকুও কিন্তু বুঝতেছি তারা চলে যাবে। ব্যাগ টেক রেডি করতেছে, শপিং করতেছে, সবার সঙ্গে কথাবার্তা বলতেছে, কোথায় জানি চলে যাবে। তো এমন করতে করতে একটা পর্যায়ে আমার আব্বা আম্মা দুজনেই আমি যখন চলে যায় তখন বুঝতে পারি যে তারা আমেরিকাতে চলে গেছে, মানে আমেরিকাতে যাবে, এবং আমাকেও সাথে করে নিয়ে যায়। তো আমি তখন আমার আব্বা আম্মার সঙ্গে আমেরিকাতে চলে যাই। আমেরিকাতে যাওয়ার পরে আমি তখন থাকতে শুরু করি। তো আমেরিকায় যাওয়ার পরেও আমার কেমন জানি খুব বেশি একটা ভালো লাগতো না। বাংলাদেশে নানা ছিল, নানি ছিল, মামারা ছিল, খালামণি ছিল, সবাই অনেক আমাকে আদর করতো, সবার সঙ্গে খেলতাম, ঘুরতাম ফিরতাম, কত আনন্দ মজা মাস্তি কত কিছু। বাট আমেরিকাতে আসার পরে আমি মানে সম্পূর্ণ একা হয়ে গেলাম। আব্বাও কাজে চলে যায়, আম্মাও কাজে চলে যায়, সারাদিন ঘরের মধ্যে একা একা থাকি, কান্না করি, ভালো লাগে না। আমি তখন বলি যে আমি এই দেশে থাকবো না, আমি বাংলাদেশে চলে যাব, আমাকে বাংলাদেশে পাঠাই দাও। আমি অনেক পাগলামি করি ভাই, ছোটোবেলায় আমার মনে আছে আমার মা আমাকে নিয়ে কত জায়গায় ঘুরতে যাইতো, আমাকে এটা দেখাইতো ওইটা দেখাইতো, কত কিছু যে দেখাইতো, কত কি যে করতো, শুধু আমাকে বুঝাইতো যে কোনো সমস্যা নাই, তোমারে এটা দিব ওইটা দিব, মানে অনেক সান্ত্বনা, অনেক কথাবার্তা আমাকে বলতো। তা আমি এগুলো শুনতাম, শুনে তাদের সঙ্গে আস্তে আস্তে করে আমিও একটা সময় মানে অ্যাডজাস্ট হয়ে যাই, থাকতে শুরু করি। এরকম করতে করতে কিন্তু আমার আব্বা আম্মার মাঝে এই সমস্যাটা গেল না। এই যে মোরগ যুদ্ধ, মারামারি, চিল্লাচিল্লি, লাফালাফি, এই জিনিসগুলো কিন্তু গেলই না। তাদের মাঝে ঝগড়া, মানে বিচ্ছেদ, এগুলো তো প্রতিনিয়ত চলতেই আছে। তো আমার কাছে জিনিসগুলো কেমন জানি ভালো লাগতো না। আমি আমার আব্বা আম্মাকে খুব বুঝাইতাম, ছোটো মানুষ ছিলাম, তারপরেও বুঝাইতাম ঝগড়া করা ভালো না, ঝগড়া করা ঠিক না, এইসব ওইসব কত কিছু বুঝাইতাম, কিন্তু আসলে কোনোভাবেই তেমন কোনো কাজ হতো না। তাদের মধ্যে ঝগড়া ঝাঁটি এসব লেগেই থাকতো। এই করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন আনুমানিক প্রায় মানে 14 থেকে 15 বছরের কাছাকাছি। তখন কিন্তু আমি সব কিছুই বুঝি, আমি পড়াশোনা করি, ক্লাসে পড়ি এবং সব কিছুই বুঝতাম। ওই সময়ের ভিতরে আমার আব্বা আম্মার মাঝে বিশাল ফাটল দেখা দেয়, মানে অনেক ফাটল দেখা দেয়। আব্বাও সেপারেট থাকে, আম্মাও সেপারেট থাকে, একই ঘরের মধ্যে থাকে, একই ঘরে থাকে, কিন্তু আব্বা এক রুমে থাকে, আম্মা এক রুমে থাকে, কেউ কারোর সঙ্গে খুব বেশি কথা বলে না। আমার আব্বা আমাকে বলে তোমার আম্মাকে এটা বলো, তোমার আম্মাকে ওইটা বলো, তারপর আম্মা বলে যে তোমার আব্বাকে এটা বলো, তোমার আব্বাকে ওইটা বলো।
মানে তারা যে কথা বলে সম্পূর্ণ আমার মাধ্যমে, তারা নিজেরা কথা বলে না। এরকম করতে করতে একটা পর্যায়ে আব্বা আমার মাকে বারবার ধমক দিত যে আমি বিয়ে করে ফেলবো, আমি নতুন বউ আনবো, আমি তোমার সঙ্গে থাকবো না, এইটা সেটা আমার আম্মাকে মানে আব্বা বারবার বলতো। তো এগুলো বলার পরও না আম্মা আব্বাকে কোনো মূল্যায়ন করতো না। বলতো ক্ষমতা থাকলে বিয়ে করে দেখাও, যাও না বিয়ে করো, নতুন বউ যদি আসে তাহলে বুঝবা যে কত দানে কত চাউল, আমাকে দিয়ে তো কত কিছু করাও, কোনো তো গায়ে লাগে না, নতুন বউ আসলে বোঝা যাবে, এগুলো সেগুলো বলতো। তা আম্মা মনে করতো কি আব্বা সম্ভবত কথার কথা বলে, এগুলো আসলে খুব একটা মানে গুরুত্ব দেয় না বা এরকমটাই মনে করতেছে, মানে আমার আম্মা এগুলোকে গুরুত্ব দিত না। এই করতে করতে আব্বা কিন্তু মনে মনে একটা খারাপ সিদ্ধান্ত নিয়েই নিছে যে তিনি আর একটা বিয়ে করবে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার আব্বা আমাকে বারবার বলতো যে তোমার আম্মাকে বলো বাংলাদেশে যাবা, তোমার নানা ভাইকে মিস করো, তোমার নানুকে মিস করো, এরপরে খালামণির কথা মনে হয়, এগুলো আমাকে মানে তোমার আব্বা মাকে বলো। আমার আব্বা এগুলো আমাকে বলতো। আমি তখন কিন্তু ছোট না, বেশ মোটামুটি প্রায় অনেকটাই বড়। তো যেখানে গেলে আমার আব্বা আমার এগুলো বলতো, আমি কিন্তু মায়ের বলতাম না, মাকে বলতাম না। আব্বা যতই বুঝাইতো তোমার আম্মাকে বলো বলো, কিন্তু আমি আম্মাকে কিছুই বলতাম না। আমি আম্মার কাছে মূলত এই বিষয়গুলো স্কিপ করে যাইতাম, এগুলো কিচ্ছু বলতাম না। এমন করতে করতে একটা পর্যায়ে আব্বা সিদ্ধান্ত নিল তিনি বাংলাদেশে যাবে, এবং কি একটা পারিবারিক সমস্যা ওনার ফ্যামিলিতে। আমার আব্বা কিন্তু আবার আমেরিকাতে যাওয়ার পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে, আমার যে দাদা দাদি আছে বা পিসিরা আছে যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু একটা কথা সত্যি কি আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়তো, কখনো নামাজ কাজা করতো না, এবং যদিও তিনি নবমুসলিম হয়ে থাকে তারপরেও ইসলামের প্রতি তার অনেক টান ভালোবাসা ছিল, যেটা আমি ঠিক শৈশব থেকেই দেখতাম। এই করতে করতে আব্বা তখন বললো যে আব্বা বাংলাদেশে যাবে। তো আমার মা তখন আর বাধা দিল না, যেহেতু সে যেতেই চাচ্ছে বা তার কোনো ব্যক্তিগত কাজ আছে। আব্বা তখন বাংলাদেশে গেছে। তো বাংলাদেশে যাওয়ার পরে আব্বা যেই সময় নিয়ে গেছে বা অফিস থেকে যে ছুটি নিয়ে গেছে, আব্বা কী করলো ওই ছুটি শেষ হবার পরেও বাংলাদেশ থেকে আসতেছে না। যখন বাংলাদেশ থেকে আসে না তখন মা কান্নাকাটি করে, কি ব্যাপার আসে না কেন। এমনিতে আব্বা থাকতে আব্বাকে গালাগালি করতো, খারাপ ব্যবহার করতো, আব্বার সঙ্গে দুর্ব্যবহার করতো। কিন্তু যখনই আব্বা বাংলাদেশে চলে গেছে মা তখনই সম্পূর্ণভাবে ভেঙে পড়ছে, আমার নিয়ে কান্নাকাটি করতেছে, মানে খুব করতেছে যে কি ব্যাপার আসে না কেন, দেশে চিঠিপত্র পাঠাইতেছে, যোগাযোগের চেষ্টা করতেছে, এবং মানে তখনও আসলে আব্বার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এভাবে প্রায় বেশ কয়েকটা মাস কেটে গেছে। কয়েকটা মাস কেটে যাওয়ার পরে আমার আম্মা তখন দিশেহারা হয়ে গেছে, মানে কি করবে বুঝতে পারতেছে না, যে এভাবে আব্বা হঠাৎ করে উধাও হয়ে গেল, আব্বা চলে গেল। মানে মা তখন করলো কি বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত নিছে, যে তিনি বাংলাদেশে যাবে। তো আমি তো তখন মোটামুটি বয়স আমার ভালোই, আমি সব কিছুই বুঝি, বা বাসা আমি একা থাকতে পারবো, একা থাকার মতো আমার আছে। তো মা তখন আমারে বললো যে তুই তাইলে একা থাক, তো আমি বাংলাদেশে গিয়ে দেখি যে তোর আব্বারে পাওয়া যায় কিনা, তোর আব্বা কোথায় গেলেও কই আছে আমি তারে খুঁজে বের করে আনবো। এই কথা বলে আমার আম্মা যেদিন বাংলাদেশে গেছে, মানে আম্মার যেদিন ফ্লাইট হয়েছে তার 2 দিন পরে হঠাৎ করে আব্বা বাসায়, মানে আমি যে বাসায় ছিলাম ওই বাসায়তে, এবং এই বাসায় আমি আব্বুকে দেখে অবাক হয়ে গেলাম, কি ব্যাপার আব্বু এই বাসায় কীভাবে। আমি তখন আব্বুরে বলতেছি যে আব্বু আম্মা তো তোমারে খোঁজার জন্য বাংলাদেশে গেছে, তা তুমি যে এখানে চলে আসছো তা কিভাবে আসলা, ঘটনা কি। আমার আব্বা কোনো কিছুই বলে না, মানে কিছুই বলতেছে না, থাকতেছে। এমন করে তখন আম্মুর কাছে খবর যায় যে আব্বা বাংলাদেশ থেকে, মানে আব্বু আমার বাসায় আসছে। আম্মা কয়েকদিন ধরে দেশে ছিল, কয়েকদিন থেকে আম্মা আবারও রিটার্ন করে আমেরিকাতে। এবং আম্মা আসার পরে আম্মা তখন আব্বুরে বলতেছে যে তুমি কই ছিলা, কোথায় ছিলা, এত মাস ধরে আসনি কেন, এটা সেটা। আব্বা তখন কি ইচ্ছা করে আম্মুকে স্কিপ করে, আম্মুর সঙ্গে খুব বেশি কথা বলে না, আম্মুকে একটু একটু করে অবহেলা করতে থাকে। মানে আম্মুর প্রতি আর আব্বুর কোনো ওরকম ভালোবাসা নাই। আগে তো যা ছিল আম্মু ঝগড়া করলো আব্বু কথা বলতো বা কথা বলার চেষ্টা করতো, বাট এখনকে হচ্ছে যে সম্পূর্ণ ভিন্ন। আব্বু আম্মুকে স্কিপ করতেছে, কথা বলে না, এরকম করতেছে, বাট কি করতেছে না করতেছে বুঝি না। তেমন আরও 1 বছর কেটে যায়। 1 বছর পরে তখনই আমার আম্মু বলতেছে যে আমার আব্বু নাকি বিয়ে করছে। এটা বলে যে আমার আব্বু নাকি বিয়ে করছে, এবং আমার আম্মু এই কথাগুলো আমাকে বলতেছে। তো এটা বলার পরেই আমি তখন আমার আব্বুরে জিজ্ঞেস করি, আমার আব্বু কিন্তু আবার আমার কাছে মিথ্যা কথা বলে না, আমাকে তো অনেক ভালোবাসে। আমি যদি কোনো কথা জিজ্ঞেস করি যে আব্বু এটা কি সত্যি না মিথ্যা, আব্বু কিন্তু বলে দেয়, সত্যি হলে বলে দেয়। তা আমি তখন আব্বুরে বললাম যে আব্বু এমন ঘটনা, আম্মু তো বারবার বলতেছে যে তুমি নাকি বিয়ে করছো, এখন এটা কি সত্যি। আমার আব্বা তখন আমার দিকে তাকে হাসি দিয়ে বলে, হ্যাঁ সত্যি, কেন আমি বিয়ে করছি তুই খুশি হস নাই। আমি তখন আমার আব্বারে বললাম যে আব্বু তুমি বিয়ে করছো এবং আমি খুশি হব কেন, আর তুমি যদি বিয়ে করো তা তোমার বউ কোথায়।
আমার আব্বা তখন বলতেছে যে আমার বউ আছে, আমার বউ আছে, কিন্তু আমি আমার বউকে তোর মায়ের কাছে আনবো না, তোর মা অনেক খারাপ। আব্বা গোপনে গোপনে হয়তো আমার সৎ মায়ের কাছে যাইতো বা থাকতো বা দেখা করতো, এরকম কিছু একটা। তো এই করতে করতে আমার আম্মা তখন আমারে বলতেছে যে তোর আব্বারে বল, সে যদি বিয়ে করেই থাকে তার বউ যেন এখানে নিয়ে আসে, তার বউ যেন এখানে নিয়ে আসে। কারণ আম্মাও চাকরি করে, আব্বাও চাকরি করে, গর্ত পুরো ফাঁকাই থাকে। মানে আমার আম্মু তখন একরকম মেনেই নিচ্ছে যে আব্বু যেহেতু বিয়ে করে ফেলছে এবং ওই মেয়ে আমেরিকাতেই আছে, তাহলে আমার আম্মার কথা হচ্ছে যে ঠিক আছে, তাহলে মেয়ে চলে আসুক, নিয়ে চলে আসুক। আমার আম্মা এটে আব্বুকে বলতেছে। তা আব্বু তখন করলো কি, আম্মুর ওই কথাকে স্বীকৃতি দিয়েই তার ওই সৎ মানে যে পরে যে বিয়ে করছে মানে আমার সৎ মাকে, তখন আমার আব্বা তার ওই বউকে বাসায় নিয়ে আসে। তো বাসায় নিয়ে আসার পর আমরা যেটা জানতে পারি যে এই মহিলাকে আমার আব্বা বাংলাদেশ থেকে গিয়ে নিয়ে আসছে, বা বাংলাদেশে গিয়ে গেছে, বিয়ে করছে, এবং বিয়ে করার পরে তারপর ডকুমেন্ট জমা দিয়ে দেন আমার ওই মাকে বাংলাদেশ থেকে আমার আব্বা নিয়ে আসছে। তবে একটা কথা কি ভাই, আমার এই মা এত ভালো ছিল আমার সঙ্গে, আমি শুধু তাকে মা বলতাম না, আমি আন্টি ডাকতাম, এবং মা ডাকতাম আমার কাছে কেমন যেন একটু আনইজি লাগতো। না, আমার তো মা আছে, আমার মাকে আমি মা ডাকি, তো ওনাকে মা ডাকাটা আমার কাছে একটু আনইজি লাগার কারণে আমি ওনাকে ডিরেক্টলি মা ডাকতাম না, আন্টি করে সম্বোধন করতাম। এবং উনি খুবই ফ্রেন্ডলি ছিল, মানে এতটাই ফ্রেন্ডলি ছিল যা ঠিক বলার মতো না। আমার সঙ্গে সুন্দর করে কথা বলতো প্রত্যেকটা বিষয়ে। এবং আমার আব্বা আম্মা দুজনেই তো চাকরিতে চলে যেত, উনি সবসময় বাসায় থাকতো। আমি তার সাথে বাংলাদেশে অনেক খেলা আছে যেগুলো ছোটোবেলায় নানা ভাইয়ের সঙ্গে খেলতাম, এই ধরনের খেলাগুলো আমি তার সঙ্গেই খেলি। এবং খুবই ফ্রেন্ডলি একটা সম্পর্ক আমাদের হয়ে যায়, মানে খুবই মধুর সম্পর্ক হয়। তারা ছাড়া আমার এক সেকেন্ডও ভালো লাগতেছে না, আমি সারাক্ষণ তার কথা বলি। এবং আম্মা যখন অফিস থেকে আসতো আমার সঙ্গে কথা বলতো, আমি আম্মাকে খুব বেশি একটা টাইম দিতাম না, আম্মুর সঙ্গে কথা বলতাম না, আম্মুকে ইগনোর করতাম। এবং সারাক্ষণই ওই নাসিম, ওনার নাম ছিল নাসিমা, ওই নাসিমা আক্তারের সঙ্গেই কথা বলতাম, তার সঙ্গে গল্প করতাম, তার সঙ্গেই থাকতাম। মানে আমাদের দুজনের মাঝে খুব মানে গভীর একটা সম্পর্ক হয়ে যায়। তো এরকম করতে করতে আমার আম্মা তখন বিষয়টা খেয়াল করতেছে এইটা যে আমি আমার মাকে খুব বেশি একটা সময় দিই না, মায়ের সঙ্গে খুব বেশি একটা কথা বলি না, সারাক্ষণ ওই মহিলার সঙ্গে থাকতেছি। এবং একইভাবে আমার আব্বাও আমার আম্মার সঙ্গে খুব বেশি একটা কথা বলে না, আম্মুকে ইগনোর করে, এবং ওই মহিলার সঙ্গে আমার আব্বা নিজেও সময় দিতেছে বেশি। আমার আম্মার ভিতরে তখন হিংসা ঢুকে যায়। এবং আম্মা তো আগ থেকে একটু এরকমই ছিল, তখন আরও বেশি আম্মা অ্যাংরি হয়ে যায় যে এটা কী ধরনের কথা, আমার ছেলেও আমার কাছে আসে না, আমার ছেলেও আমার সঙ্গে ঠিকমতো কথা বলে না, এবং আমার হাজব্যান্ডও আমার সঙ্গে ঠিকমতো থাকতে চায় না, সবাই শুধু ওই মহিলার পিছনে পড়ে আছে, এটা কী ধরনের কথা। আম্মা তখন মোটামুটি রাগে করে বসছে, এবং রাগ করে আম্মা আমার আব্বারে বলতেছে, এই মহিলাকে বাসায় রাখা যাবে না, এই মহিলাকে বের করে দাও, এই মহিলাকে কোনোভাবে বাসা রাখা যাবে না। মানে আমার আম্মা তখন আগে যেরকম সিনক্রেট করতো, ঝামেলা করতো, সেম ঝামেলা আবারও শুরু করে। আব্বাকে ধমকি চিল্লি আব্বার সঙ্গে, এই মহিলা থাকতে পারবে না, তারে বের করো, তারা আমার বাসায় রাখা যাবে না, এটা সেটা করে আমার আব্বা তখন খুব বিপাকে পড়ে যায়, কী করবে ঠিক বুঝতে পারতেছিল না। তো আমার আব্বা তখন ইন্ডিয়ান একটা ফ্যামিলির সঙ্গে ভালো সম্পর্ক ছিল, তাদের বাসায় যাইতো, তাদের সঙ্গে কথাবার্তা বলতো, বেশ ভালো একটা সম্পর্ক। আব্বা তখন সিদ্ধান্ত নিল কি যে ওই ইন্ডিয়ান ফ্যামিলিতে আমার সৎমাকে নিয়ে রেখে দেবে। তো এই পর্যায়ে আমার আব্বা তখন করলো কি, ওই ইন্ডিয়ান ফ্যামিলিতে আমার সৎমাকে নিয়ে রাখছে। তো রাখার পরে আমার বাবারে আমার মা তখন ওই মহিলার কাছে যেতে দিত না, মানে নাসিমা আক্তার যারা বিয়ে করছে তার কাছে যেতে দিত না। তার কাছে মানে যাওয়া দেখলে আমার মা রেগে যেত, খেপে যাইতো, ওনার কাছে যাইতে দিত না, এবং সম্পূর্ণ ওনার কাছে যাইতো না। তখন আমার আব্বার কথা হচ্ছে, আমি তার বিয়ে করছি, এই দেশে আনছি, এবং তার সঙ্গে আমার এত ভালো সম্পর্ক, আমি তার কাছে যেতে পারি না। তা আব্বু তখন আমারে পাঠাইতো যে এই কী কয়, এই ইব্রাহিম যা তো, গিয়ে নাসিমার কাছে যা, ওর এটা দিয়ে ওইটা দিয়ে। তখন আমি কি করতাম, ওই আন্টির বাসায় যেতাম, আন্টির সঙ্গে মিশতাম, কথা বলতাম, থাকতাম। আমার আম্মা তখন এত পরিমাণের আব্বাকে চাপ দেয় যে মহিলাকে ছেড়ে দেওয়ার জন্য, মহিলার সঙ্গে আমার আব্বা থাকতে পারবে না, মহিলার কাছে যেতে পারবে না, মানে মহিলাকে মৌখিকভাবে তালাক দেওয়ার জন্য। আমার আম্মা একদম উঠে পড়ে লাগছে আমার আব্বার সঙ্গে, যে তারা মৌখিকভাবে তালাক দিতে হবে, তারা রাখা যাবে না। এবার আমার আম্মা একদিন জোর করে বাড়িতে হুজুর নিয়ে আসে। হুজুর নিয়ে এসে আমার আম্মা কী করে, ওই মহিলার সহ ডাইকে আনে, মানে নাসিমারে ডাইকে আনে। আইনা এই মৌখিকভাবে আমার আম্মা বলতেছে যে তোমার ভরণ পোষণ আমি দিব, সব আমি দিব, কিন্তু তুমি আমার জামাইকে মৌখিকভাবে তালাক দাও। মানে একরকম জোরপূর্বক করে আমার মা তখন আমার আব্বাকে আর ওই নাসিমা আক্তারকে ওইখানে তালাক পড়ায়। মানে তাদের যে বিবাহ হয় সেটারও ডকুমেন্ট সব কিছু ছাড়াছাড়ি করে, এবং মৌখিকভাবেও তাদের মাঝে তালাক বা ডিভোর্স যেটা বলে সেটা হয়ে যায়। দেন হয়ে যাওয়ার পরে আমার বাবা কিন্তু আর ওই মহিলার কাছে যায় না, ওই মহিলার কাছে থাকে না, মহিলার কাছে যায় না। তো আমি তো দীর্ঘদিন ধরে আমেরিকাতে আছি,
সো দীর্ঘদিন ধরে আমেরিকাতে থাকার পরে আমেরিকার অনেক কিছু আমি তখন আমার মেমোরিতে ঢুকাই ফেলি। তো এগুলো হয়তো আপনার এখানে বলা ঠিক হবে না। অনেক কিছু আমি দেখি যে আমেরিকানরা কী করে, বা আমার তো অনেক ফ্রেন্ড আছে, অনেক বন্ধু আছে, তাদের মাধ্যমে দেখতে পাই তারা কী করে। তখন আমার নিজের মাঝে এক ধরনের খারাপই চিন্তাভাবনা চলে আসে। তখন আমার আব্বা আম্মা দুজনে ওই নাসিমা আক্তারকে অ্যাভয়েড করতে থাকে এবং নাসিমা আক্তারকে আলাদা একটা বাসায় রেখে দিয়েছে, মাসে মাসে খরচ দিতেছে, মানে সে তার মতো করে আছে, তার সঙ্গে আর আমাদের তেমন কোনো আর সম্পর্ক নাই। তা এই করতে করতে আমি তখন তার কাছে যাইতাম, তার সঙ্গে থাকতাম, এবং এইরকম তার সঙ্গে থাকা এই করতে করতে আমার নিজের ভিতরে কিছু খারাপ জিনিস তখন কাজ করা শুরু করে। এবং শুধু যে আমার ইচ্ছা ছিল বিষয়টা তাও না, সম্পূর্ণ তারও একটা ইচ্ছা ছিল। সেও কিন্তু এই জিনিসগুলোতে আমাকে প্রায়োরিটি দিছিল। যদিও আমি ছোট মানুষ ছিলাম, আমার কম বয়স ছিল, আমি হয়তো অনেক কিছু বুঝতে পারতাম না, বাট সে কিন্তু সবই বুঝতো, এবং বুঝার পরেও সে এই ধরনের কাহিনী আমার সঙ্গে করতো। এটা সে করতো তার কারণ হচ্ছে সে সব কিছু পাইতো। আমি তারা ডলার দিতাম, বা আমার ফ্যামিলি থেকে এটা সেটা নিয়ে দিতাম, বা ফ্যামিলির যে ইনফরমেশন আছে এগুলো তার কাছে সাপ্লাই করতাম। মানে তাকে আমি সর্বদিক থেকে হেল্প করতাম। সমস্ত কথাগুলো তাকে জানাই দিতাম যে ঘরের মধ্যে এটা নিয়ে আলোচনা হইতেছে, আব্বা এটা করছে, আম্মু এটা করছে, তারা এই ধরনের প্ল্যানিং করতেছে, বা আমার কাছে ডলার থাকলে তারা দিতাম, বাসায় খাবার দাবার দিয়ে আসতাম। এই সব কিছু মিলিয়ে তখন সে আমার সঙ্গে এই ধরনের কাজে লিপ্ত হয়ে যায়। তো একদিন, 2 দিন, 3 দিন করে আমি যখন এরকম করি, একদিন সে আমারে বলে কি যে তুমি আমাকে বিয়ে করবা, আমারে বলে। তা আমি আসলে বিয়ে জিনিসটা যে কি আমি তখন ওভাবে কিন্তু বুঝতাম না, কারণ ছোটোবেলায় বাংলাদেশ ছেড়ে চলে যাই, এরপরে বহু বছর হয়ে গেছে আমি দেশে আসি না। সো দেশের যে একটা মুসলিম ধর্মের যে একটা রীতিনীতি বিয়ে, এটা কিন্তু আমি বুঝি না। সে আমার বলে আমার বিয়ে করবা, তাই আমি বলি হ্যাঁ করবো। তো এরই মাঝে সে করে কি, উনি যে হিন্দু ফ্যামিলিতে থাকতো, ওই হিন্দু ফ্যামিলি উনি যেই মুসলিম যে ইন্ডিয়ান ফ্যামিলিতে থাকতো তারা কিন্তু মুসলমান ছিল। তো ওইখানকার মধ্যে কীভাবে জানি সে তাদেরকে ম্যানেজ করে ফেলে, এবং ম্যানেজ করে সে তখন কী করে আমার সঙ্গে একটা পেপার করে, এবং ওই পেপারে আমার কাছ থেকে সিগনেচার নিয়ে যায়, এবং একটা হুজুর এনে সে আমার সঙ্গে কলমা পড়ে, যেটা আসলে আমার জীবনের সবচেয়ে খারাপ একটা অধ্যায় ছিল। আমি আসলে কিভাবে বলবো তা ঠিক বলে বোঝাতে পারবো না। তো তখন তো আসলে বুঝতাম না, সে আমাকে শর্ত দিয়েছিল যে যদি তার সঙ্গে আমি এটা করি তাহলে সে আমার সঙ্গে ওইটা করবে, এরকম শর্ত সাপেক্ষে তখন ওই বাসায় তার সঙ্গে আমার বিয়ে হয়। তো এটা কেমন বিয়ে আমি ঠিক জানিও না, জাস্ট একটা হুজুর ডেকে সে এমনি এমনি আমাকে বিয়ে করে। তো তখন আমি তার বাসায় থাকতাম, বা সব কিছু তার সঙ্গে আমার হতো, এটা সেটা করতে করতে আমার বাবা যেন কীভাবে বিষয়টা জেনে যায় যে তার সঙ্গে আমার এটা হইতেছে বা এরকম হইতেছে। এগুলো জানার পরে আমার আব্বা তখন করে কি আমাকে আর ওই বাসায় যেতে দেয় না, এবং ওই মহিলাকে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য আমার আব্বা তখন সর্বোপরি উঠে পড়ে লাগে যে নাসিমাকে দেশে পাঠিয়ে দিবে, নাসিমাকে এখানে রাখবে না, এবং আমাকে আর নাসিমার বাসায় যেতে দেয় না। আর যে ইন্ডিয়ান ফ্যামিলিতে যারা এই কাজটা করেছে, আব্বু তাদের সঙ্গে অনেকটা খারাপ ব্যবহার করে যে আপনারা এটা কেন করলেন, আপনারা তো জানেন যে ইব্রাহিম আমার ছেলে এবং ওর বয়স কম, ও তো অত কিছু বুঝে না, তার সঙ্গে এটা করলেন। তখন তাদের ফ্যামিলির ইন্ডিয়ান ফ্যামিলিরও আমার দোষ দেয় যে আমার অনেক দোষ আছে, আমি এটা করছি ওইটা করছি, আসলেই কিন্তু আমার অনেক দোষও ছিল। তো যাই হোক, সবশেষ হচ্ছে কি যে আমার আব্বা বলে দেয় যে তোমাকে আর এই বাসায় যেতে দেওয়া হবে না, আর আমি ওই বাসায় যাইতাম না। এই নাসিমা আক্তার অনেক দিন পর্যন্ত এখানে থাকে, তার কাছে যেতে পারতাম না, এবং আব্বা কীভাবে জানে আইনের মাধ্যমে কেমনে নাসিমা আক্তারকে তখন দেশে পাঠিয়ে দেয়। তো দেশে যখন উনি চলে যায়, বাট দেশে চলে যাওয়ার পরে তার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ হয় না। দেশে কোথায় যায় বা কি করে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই, বাট আমি তাকে অনেক মিস করতাম। সর্বদিক থেকে তাকে আমার ভীষণ রকমের ভালো লাগতো। অনেক ধরনের ইচ্ছা আকাঙ্ক্ষা সে আমার পূরণ করেছে, এবং এক কথায় বলতে গেলে সে আমার লাইফে খুব অসাধারণ একজন পার্সন ছিলেন। তো তখন আমি তাকে ভীষণভাবে মিস করতাম, তারে খুঁজতাম, তারে আর পাই না, সে তার মতো করে চলে গেছে, এবং চলে যাওয়ার পর আমাদের সঙ্গে আর কোনো কন্ট্রাক্ট বা কোনো যোগাযোগ নাই। তো এই ঘটনাকে কেন্দ্র করে আমার ফ্যামিলির সঙ্গে তখন আমার একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। আমার বাবা এবং আমার মা, তাদের সঙ্গে আমার একটা দূরত্ব সৃষ্টি হয়, এবং আবার এখানে আরেকটা কথা বলে রাখে, আমার মা কিন্তু বাংলাদেশ থেকে আরও একটা মেয়ে নিয়ে আসছিল, যেটা হচ্ছে আমাদের ফ্যামিলির কেউ না, কিন্তু আমার মা এটাকে অ্যাডাপ্ট যা বলে আর কি, যে সেটাকে দত্তক আনছে বাংলাদেশ থেকে, কীভাবে জানি দত্তক নিয়ে আসছে আমার আব্বা আম্মা দুজনের কাগজপত্রের উপরে, এবং আইনা পরে এই মেয়েটাকে এখানে আমার আব্বা আম্মা বড় করতেছে। তো তারা তখন এই মেয়েটাকে নিয়ে থাকতেছে, বা সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার আর তাদের সঙ্গে সম্পর্ক ভালো নাই। এই নাসিমা আক্তারকে আমার আব্বা দেশে পাঠিয়ে দেওয়ার পরে আব্বুর সঙ্গে আমার যায় ঝামেলা হয়, এবং সব কিছু মিলে আমি তখন একটু একা একা থাকতে শুরু করি। একা একটা বাসার মধ্যে থাকতাম, বা সম্পূর্ণ আমি তখন একা একা করি।
কিন্তু ভাই বাংলাদেশের প্রতি আমার একটা অন্যরকম টান ভালোবাসা ছিল। বাংলাদেশের যে রাষ্ট্রীয় অনুষ্ঠান অথবা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমি এগুলো পালন করতাম, এগুলো দেখতাম, মানতাম, শুনতাম, এগুলোভাবে আমার তখন সময় কাটতো। এই করতে করতে একটা পর্যায়ে আমি আমার পড়াশোনা শেষ করি এবং গ্র্যাজুয়েশন মোটামুটি শেষ করি, এবং গ্র্যাজুয়েশন শেষ করার পরে জবের জন্য ট্রাই করতে থাকি। তো এখনকার জবের বাজার অনেকটা হার্ড, বাট ওই সময় জব খুব বেশি একটা হার্ড ছিল না। আর আমার পড়াশোনার জন্য আমার ফ্যামিলি কিন্তু লাস্টের দিকে আর আমাকে টাকা দেয় নাই। আমি ব্যাংক লোন, স্টুডেন্ট লোন যেটাকে বলে, এরকম লোন টোন নিয়ে অনেক কষ্ট করে পড়াশোনা করছি। আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে দেখা যায় যে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি তখন ওখানে আলাদা থাকি, পড়াশোনা করি, এবং সেখান থেকে একটা জব আমি তখন ম্যানেজ করি। জব করতাম, থাকতাম, চলতাম, ফিরতাম। আব্বু তখন সিদ্ধান্ত নিলেন যে আমাকে বিয়ে করাবে। যেহেতু আমি আলাদা থাকি, ফ্যামিলির সঙ্গে থাকি না, তখন আব্বু জোরাজোরি করতেছে যে আমাকে বিয়ে করাবে, মানে বিয়ের জন্য একরকম আমার আব্বু আমাকে চাপ দিতেছে যে বিয়ে করা উচিত, মানে আলাদা থাকলে কী হয়েছে, তা বিয়ে করতে হবে। তো তখন আমিও চিন্তা করছি যে মানে বয়স যেহেতু হয়েছে, তখন আমি কিন্তু একজন প্রাপ্তবয়স্ক, মোস্টলি তখন আমার বয়স অনেক বেশি, আপনার প্রায় 29 বা 30-এর কাছাকাছি, অনেক বেশি বয়স আমার সে সময়। তখন আমার আব্বা আম্মার সিদ্ধান্ত হলো যে না, আমাকে বিয়ে করাবে। তা আমিও তাদের ওই মানে সিদ্ধান্ত মেনে নিলাম, এবং মেনে নেওয়ার পরে তখন আমি আমেরিকান একটা মেয়েকে বিয়ে করি, যে বর্ন হয়েছে আমেরিকাতে, কিন্তু তার পূর্বপুরুষরা থাকতো পাকিস্তানে। মেয়ের মা বাবা বা তাদের দাদা দাদি যারা আছে, মানে তাদের পূর্বপুরুষ, তারা পাকিস্তানে থাকতো, কিন্তু মেয়ের বাবা এবং মেয়ের মায়ের বর্ন হচ্ছে আমেরিকাতে, এবং মেয়েও আমেরিকাতে জন্মাইছে। সো তারা আসলে মানে জন্মসূত্রে আমেরিকান। এই মেয়েটাকে তখন আমার ফ্যামিলি সিদ্ধান্ত হলো যে মেয়েটাকে বিয়ে করাবে, এবং মেয়েটাও দেখতে শুনতে বেশ ভালো ছিল, আমার স্টাডির সাথেও যাচ্ছিল, এবং তখন পারিবারিকভাবে মেয়েটার সঙ্গে আমার বিয়ে হয়। তো বিয়ে হবার পরে ও আর আমি একসঙ্গে থাকতে শুরু করি। কিন্তু ভাই আমার মাঝে সবসময় কেন জানি, আমি যদিও বহু বছর আমেরিকাতে আছি, কিন্তু বাঙালি কালচারগুলো কাজ করতো। বাঙালি চলাফেরা, বাঙালি পোশাক আশাক, এই সমস্ত কিছু আমার কাছে ভালো লাগতো। তো আমি যখন ওরে বলতাম যে বাঙালি পোশাক পরার জন্য, তার সাথে যখন বেরোতাম, মোস্টলি তাকে বলতাম বোরকা পরার জন্য, হিজাব পরার জন্য, বা মুসলিমদের যেরকম আর কি, আমি তো মুসলমান, এগুলো বলতাম, কিন্তু ও এগুলো পছন্দ করতো না, এগুলো পছন্দ করতেন, এবং এই নিয়ে আমার সঙ্গে তার ঝগড়া হতো। একটা সময় আমি বুঝতে পারতাম যে সে টোটালি আর আমার কোনো কন্ট্রোলে নেই। যদিও আমার ওই দেশটাতে মানে আমেরিকাতে হাজব্যান্ডের কন্ট্রোলে ওয়াইফরা খুব বেশি একটা থাকে না, মানে তারা তাদের স্বাধীন লাইফ লিড করে, স্বাধীনভাবে বসবাস করে, স্বাধীনভাবে থাকতে চায়, যা খুশি তা করে, যেখানে খুশি সেখানে যায়, এরকম তারা তাদের স্বাধীনতা বজায় রাখে। বাট আমি সে সময় দেখলাম কি যে কোনোভাবেই ও আমার তো কন্ট্রোলে নাই, এবং উল্টো আমার মা আমার বাবার সঙ্গে যা করতো, যেটা ছোটোবেলা থেকে আমি দেখে অভ্যস্ত। যখন বাংলাদেশে ছিলাম তখনও দেখতাম আমার মা আমার বাবার গায়ে হাত তোলে, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, বাবার প্রতি উগ্র মেজাজি হয়। এই জিনিসগুলোতে আমি ছোটোবেলায় দেখতাম, এবং সেম জিনিসগুলোই আমি এখনও দেখতে পাচ্ছি যে এই মহিলা, মানে আমি যাকে বিয়ে করছি, সে আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার, খারাপ ব্যবহার, এবং তার চলাফেরা, পোশাক আশাকের মাঝে কোনো শালীনতা নাই। সে তার মতো করে এক উচ্ছৃঙ্খল পোশাক আশাক পরতো। এই নিয়ে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন ঝগড়া হতো। আমার সংসারটা বেশি দিন টিকে নাই, প্রায় 7 থেকে 8 মাসের মতো। এবং সে এই 7-8 মাসের মধ্যে সে কিন্তু প্রেগনেন্ট হয়, এবং মানে গর্ভবতী হয়, বাট সে বাচ্চা নেয় না। এবং বাচ্চা না নেওয়ার তার একটাই কারণ, তা হচ্ছে আমার সঙ্গে তার বন্ডিং ভালো না, সম্পর্ক ভালো না, এবং এই সম্পর্কের মাঝে সে বাচ্চা নেবে না, যার কারণে সে আর বাচ্চাও নেয় না। সে তার মতো করে মানে 7-8 মাস পরে আমার সঙ্গে ডিভোর্স হয়ে যায়। তো ডিভোর্সের পরে সে আলাদা হয়ে যায়, আমি এবং আলাদা, আমি আমার মতো করেই থাকতেছি, মানে আমার মতো করে আমেরিকাতে থাকতেছে। তো বাবা তখন আমার সঙ্গে মাঝে মাঝে সে কথা বলতো যে ইব্রাহিম এখন কি করবা, তোমার ফিউচার প্ল্যানিং কি, এভাবে তো হতে পারে না। তখন তো আমার মোটামুটি বয়স প্রায় অনেকটাই বেড়ে গেছে, তো অনেকটা বয়স হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা নিতে হবে, সংসার করতে হবে, এখন তুমি কি করবা, তোমার প্ল্যানিং কি? তা আমি তখন আমার আব্বাকে বলতাম যে আব্বা, আমার প্ল্যানিং হচ্ছে আমি বাঙালি মেয়ে বিয়ে করব, আমি বাঙালি মেয়ে বিয়ে করব, এবং আমি চাই যে বাঙালি কোনো একটা মেয়েকে বিয়ে করার জন্য, আমি আমেরিকান বা অন্য কোনো দেশের মেয়ে বিয়ে করব না। এভাবে আব্বাকে যখন মোটামুটি জোর দিয়ে এবং প্রেশার দিয়ে বললাম, আব্বা তখন সিদ্ধান্ত নিল যে, আব্বা আম্মা দুজনেই সিদ্ধান্ত নিল যে আমাকে আমেরিকান বাদ দিয়ে বাঙালি মেয়ে বিয়ে করাবে। তো বাঙালি মেয়ে বিয়ে করাতে গেলে দেখা যায় যে আমেরিকাতে যে বাঙালি মেয়েগুলো আছে, যারা এখানে বড় হয়েছে বা এখানে সিটিজেন হয়েছে, এগুলো যখন আমাকে বিয়ে করানোর জন্য যায়, তখন আমার কেন জানি তাদের সঙ্গে আমার মানে প্রথম দেখা বা কথাবার্তা বলার সব কিছুতে অ্যাডজাস্টমেন্টটা হয়ে ওঠে না, এবং আমার ভিতরে একটা ভয় কাজ করে যে এর সঙ্গেও তো মনে হয় আমার এরপর এরকমটা হতে পারে, বা দেখা যায় যে এও আমার সঙ্গে এটা করবে, আগে যে আমার সঙ্গে যা হয়েছে এখনও তাই হতে পারে। মানে বিভিন্ন ধরনের এই জিনিসগুলো তখন আমার মাইন্ডে কাজ করতে শুরু করে যে না, আমি তার সঙ্গে থাকবো না, বা আমি তাকে বিয়ে করবো না, করলে তার সঙ্গে আমার সেম সমস্যাটা হতে পারে। এভাবে 1টা 2টা 3টা করে আমার আব্বা অনেক মেয়ে আমাকে দেখাইছে,
কিন্তু আসলে কোনো মেয়ে আমার পছন্দ হয় না বা আমার সঙ্গে যাবে বলে আমার মনে হয় না। এক পর্যায়ে আমার আব্বা আম্মা দুজনেই হাঁপিয়ে ওঠে যে না, আমাকে যত মেয়ে দেখাচ্ছে, যত কিছু করতেছে, কোনোভাবেই কোনো কাজ হয় না বা আমি বিয়ে করি না, আমার পছন্দ হয় না, তারা তখন একটু আমার কাছ থেকে সরে গেছে। এভাবে আরও কয়েকটা মাস কি বছর কেটে যাওয়ার পরে আমি একটা সময় সিদ্ধান্ত নিলাম যে বাংলাদেশে যাব। জানি না হঠাৎ করে কেন জানি এই ইচ্ছাটা মনের মাঝে জাগলো যে আমি বাংলাদেশে যাব এবং আমি আমার লাইফ পার্টনারকে খুঁজে বের করব। তো বাংলাদেশে তখনও আমার নানা নানি দুজনেই মারা গিয়েছিল, কিন্তু মামারা আছে এবং মামাদের ফ্যামিলিতে আদার্স যারা আছে তাদের সবার সঙ্গে আমার যোগাযোগ হতো, কথাবার্তা হতো। তখন আমি মোস্টলি সিদ্ধান্ত নিলাম যে বাংলাদেশে যাব। আব্বা তখন মানা করলো, আম্মাও মানা করলো যে না, এখন যাওয়াটা ঠিক হবে না, যেহেতু আমি সেই ছোটোবেলায় চলে আসছি। এরপরে আর একবারের জন্যও যাই না, আব্বা আম্মা দুজনেই গিয়েছিল, বাট আমি আর যাই নাই। তো যার কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি যাব। তারা তখন আমাকে বারবার বাধা দিতেছে যে না, তুমি যাও না, নিষেধ করতেছে। তো আমার বড় মামার সঙ্গে তখন আমার কথা হয় এবং বড় মামা আমাকে বলতেছে যে ইব্রাহিম, তুমি আসো, সমস্যা নাই। এবং এই কথা বলে তখন বড় মামা আমাকে বাংলাদেশে যাওয়ার জন্য মানে ফুললি করে, সাপোর্ট করে। তো বড় মামা সাপোর্টের পরে আমি তখন বাংলাদেশে যাই। বাংলাদেশে যাওয়ার পরে যেটা হইলো, বাংলাদেশে যাওয়ার পরে আমার বড় মামাকে আমি বুঝিয়ে বললাম যে এমন এমন ঘটনা, আমি বাঙালি মেয়ে বিয়ে করব। এবং মামাও তখন মোটামুটি বয়স হয়ে যায়, মামার বয়সও তখন কম না, বেশ ভালোই বয়স ছিল। আমি বাঙালি মেয়ে বিয়ে করবো, আমার বাঙালি মেয়ে ভালো লাগে, আমি আমেরিকান বিয়ে করব না, এবং যার জন্য আমি এখানে আসছি। আমার মামাও তখন আমাকে তার মতো করে মেয়ে দেখাতে থাকে, এই জায়গায় ওই জায়গায়, মানে বিভিন্ন জায়গায় তখন মেয়ে দেখাচ্ছিল। বাট কোথাও কোনো মেয়ে আমার পছন্দ হয় না, মানে কোনোভাবেই আমার কোনো মেয়ে পছন্দ হচ্ছে না। যেখানে মেয়ে দেখাচ্ছে, যেভাবেই দেখাচ্ছে, বাংলাদেশে যেরকম হয়েছে আমেরিকাতেও সেরকম, মানে আমেরিকাতে যেরকম হয়েছে বাংলাদেশেও সেরকম হইতেছে। তো যেহেতু মেয়ে পছন্দ হয় না, মানে আমার কাছে যেটা মনে হলো করি, আমার জীবনে মিরাক্কেল কিছু একটা ঘটবে, হয়তো বা আল্লাহ এই জন্যই আমাকে ওয়েট করাচ্ছে বা এরকম কিছু মনে হলো। এইভাবেই দীর্ঘদিন কেটে যাওয়ার পরে একদিন হলো কি, আমার মামার বাসা থেকে বেশ দূরের একটা ক্লাব আছে, মানে ক্লাব বলতে ওখানে বিকেলবেলা খেলাধুলা হয় আর কি, মানে একটা মানে সিকিউরিট ক্লাবের মতো। সবাই বিকালবেলা খেলাধুলা করে মাঠের মধ্যে, এবং ওই মাঠের একটা কোণার ভিতরে আমি তখন খেলা দেখতে গেছিলাম। তারা তখন ভলিবল খেলতেছিল। তো ভলিবল খেলা দেখার জন্য, মানে আমার আবার এই খেলাটা খুব পছন্দের, তো আবার বাউন্ডারির মধ্যে খেলাটা, আমি তখন খেলা দেখতে গেছিলাম। যাওয়ার পরে রিসিপশন, মানে ওই খেলার একটা কর্নারের ভিতরে আমি বসে আছি। তো বসে থাকা অবস্থায় ওখানে কিন্তু আবার ক্যান্টিন আছে, যে আপনার মাঠের কোণার মধ্যে একটা ক্যান্টিন আছে। তো ক্যান্টিন থাকা অবস্থায় একটা মেয়ে তখন আসছিল, এবং আসার পরে খুব বোরকা পরে আসছে, বোরকা পরা অবস্থায় ছিল, হিজাব পরা অবস্থায় ছিল, এবং খুব শালীনতার সহিত আমাকে সালাম দিল, কিন্তু বসে আছে। তো সালাম দেওয়ার পরে আমি কিন্তু বাংলা তখন মানে বলতে পারতাম, বাট অতটা ক্লিয়ারলি আমার হতো না, মানে এতটা ক্লিয়ার না, মানে একদম স্মুথলি বাংলা বলতে পারতাম না। তো মেয়েটা সালাম দেওয়ার পর আমি তার দিকে তাকালাম, আমি জানি না কেন জানি তার দিকে তাকানোর পরেই আমার ভিতরটা একটা মোচড় দিয়ে উঠছে, মানে ভিতরে একটা অন্যরকম কেমন যেন একটা অনুভূতি জেগে বসছে, মানে এক নজর দেখার পরেই। মেয়েটার বয়স বেশ কম ছিল, মানে এক কথায় বলতে গেলে মানে হিসাব করলে আমার হাঁটুর বয়সে হবে। তো আমি তার দিকে তাকায় আছি, সে তখন আমাকে, যখন আমি বাংলাটা একটু ক্লিয়ার করে বলতে পারি না, তখন সে বুঝে গেছে যে আমি ফরেনিয়ার বা আমি বিদেশি। তখন সে আমাকে ইংলিশ ভাষায় কথা বলতেছে আমার সঙ্গে, এবং দেখলাম যে তার ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও বেশ ভালো, অনেক সুন্দর করে কথা বলে। তো আমি তখন অর্ডার করলাম, এবং অর্ডার করার পরে সে আমাকে খাবারগুলো দিয়ে গেছে। খাবারগুলো খাওয়ার পরে আমি দেখলাম যে সে ওই ক্যান্টিনে, মানে যে ক্যান্টিন থেকে খাবার দিল, ওই ক্যান্টিনে মেবি সে চাকরি করে, এরকম কিছু একটা। তো আমি তার কাছাকাছি আসছি, আসার পরেই বিল পরিশোধ করে জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি? বলে আমার নাম নাজমিন আক্তার। তো যখন বললো নাজমিন আক্তার, তো ম্যাম যে ওকে ফাইন, ঠিক আছে। তো সেদিন আমি তার কাছ থেকে কথাবার্তা বলে আমি চলে আসছি। আসার পরে বাসায় এসে রাতের বেলায় মামারে জানাইতেছে যে মামা, এমন ওই ক্যান্টিনে আমি গিয়েছিলাম, সেখানে ক্যান্টিনে একটা মেয়ে, নাম হচ্ছে নাজমিন আক্তার, এই মেয়েটাকে মামা আমার ভাল লাগছে। তো বলা মাত্রই মামা তখন খেপে গেল আমার উপরে, তোমার আব্বা আম্মা তো ঠিকই বলছে, তোমার রুচিতে সমস্যা আছে, তোমারে আমরা কত হাই ক্লাসের মেয়ে দেখাইলাম, শিক্ষিত, মাধুর্যতা, এত ভালো ভালো মেয়ে দেখাইলাম, কোথাও তোমার পছন্দ হইল না, কোথাও তুমি পছন্দ করলে না, তুমি কোথাকার কোন ক্যান্টিনে খেলা দেখতে গিয়ে ওখানে এক মেয়ে পছন্দ করে বসছো, না তোমার কোনো রুচির ঠিক না, তোমাকে আমরা, মানে মামাও তখন আমার সঙ্গে একটু অন্যরকম ব্যবহার করতে শুরু করে। আমি তখন মামাকে জানালাম যে মামা, আমার সঙ্গে এরকমটা কেন করতেছেন, আমার তো ওরে ভালো লাগছে, বা আমি আমার ভালো লাগার কথা জানাইলাম। না, মামা খারাপ ব্যবহারই করলো, যে এই সমস্ত ক্যান্টিনের মেয়েরা ভালো হয় না, এরা খারাপ কাজ করে, মানে এক কথায় বলতে গেলে যতটুকু মানে একেবারে খারাপ বলা যায়, আমার মামা ঠিক ততটুকু আমাকে বলতেছে। তো মামার মুখে কথাগুলো শোনার পরে আমার ভিতরেও তখন কেমন জানি একটু মানে ঘটকা লেগে গেছে।
তারপরও যে মেয়েটাকে দেখে আমার মনে হয় না যে মেয়েটা এরকম এতটা খারাপ মেয়ে হতে পারে, মানে আমার ভিতর থেকে এই জিনিসটা মনেই হয় নাই। তো মনে না হওয়ার পরে আমি চিন্তা করলাম যে না, আমি আরও একটু দেখি মেয়েটাকে, আরও একটু দেখি যে আসলেই সে খারাপ কিনা। পরে তার সঙ্গে আমি আবারও ওই ক্যান্টিনে যাই, তার সঙ্গে কথা বলি এবং সে আমার সঙ্গে কথা বলে। কথা বলার মাঝে হাসি দেওয়া এবং মানে কেমন জানি ভাই, আমি আপনাকে ঠিক বলে বোঝাতে পারবো না। তাকে একটা নজর দেখার পরে আমার ভিতরে হয় না যে প্রথম দেখায় ভালো লেগে গেছে, এরকম একটা অবস্থা। বাট আমার যে অনেকটা বয়স, সে কিন্তু আমাকে আঙ্কেল ডাকে না। অন্য অন্য তার বয়সী যে মেয়েরা আছে তাদের সঙ্গে বাংলাদেশে কথা বললে তারা মোস্টলি আমাকে আঙ্কেলই ডাকে, বাট এই মেয়েটা আমাকে আঙ্কেল ডাকে না। আমাকে দেখলে, আমাকে এর সাথে যখন কথা বলে তখন আমাকে ভাইয়া বলেই সম্বোধন করে। তো এরকম করে কথা বলতে বলতে আমি তার ফ্যামিলি সম্বন্ধে জানার চেষ্টা করি, বাট সে তার ফ্যামিলি সম্বন্ধে তেমন কিছু বলে না। এবং সে পড়াশোনা করে আমাকে বলেছে এবং মোস্টলি এখন পড়াশোনা অফ রেখেছে, এটা বলতেছে। তার ফ্যামিলিতে সমস্যা, ইনকামের সমস্যা, এই জন্য সে পড়াশোনা বন্ধ রেখেছে, এগুলো সে আমাকে বলতেছে। এরকম করে মেয়েটাকে আমার সত্যি সত্যি অনেকটা ভালো লেগে গেছে। ভালো লেগে যাওয়ার পরে আমি তখন মানে মামারে বলছি যে আমি এই মেয়েটাকে বিয়ে করব। এগুলো বলার পরে মামা তখন কী করলো, আমেরিকাতে আমার আব্বা আম্মাকে জানাই দিছে যে এই ঘটনা, ও তো এমন এক মেয়েকে বিয়ে করতে চায় এবং মেয়েটা হচ্ছে এইরকম, আমরা এইভাবে তাকে দেখেছি। আব্বা আম্মা তখন কী করে, তারা আমেরিকা থেকে চলে আসে। তারা মানে আব্বা আম্মা বুঝছে যে হয়তো আমি একটা খারাপ মেয়ের ফাঁদে পড়বো বা খারাপ একটা মেয়েকে বিয়ে করে ফেলবো, এরকম কিছু একটা। তবে সে সময় আমি কিন্তু মেয়ের কন্ট্রাক্ট নাম্বার নিয়ে নিয়েছিলাম। তখন কিন্তু আমার মোবাইলে কথা বলা যেত, আপনার মোবাইল নাম্বার ছিল, ফেসবুক, ইন্টারনেট এগুলো ওভাবে প্রচলিত হয়নি, কিন্তু মোবাইল ফোন ছিল এবং ওই মেয়েও মোবাইল ব্যবহার করতো। এবং আমি তখন তার ফোন নাম্বারটা নিয়ে নিই। আব্বা আম্মা তখন একরকম জোরাজোরি করবে যে আমাকে এখান থেকে নিয়েই যাবে, তারা এখানে রাখবেই না, মানে এবং ওই মেয়ের কাছে আমাকে যেতে দেবে না। বিশ্বাস করবেন না, ঠিক 2 দিনের মধ্যে তারা একরকম জোরপূর্বক বাধ্য করে আমাকে আমেরিকাতে নিয়ে যায়। মানে আমার আব্বা বলতেছে যে আমাকে এখানে রাখবেই না, যেভাবেই পারে নিয়ে যাবে। মামা বলতেছে আমি কোনো খারাপ মেয়ের ফাঁদে পড়ছি এবং সেই মেয়েকে আমি হয়তো বিয়ে করে ফেলবো, এরকম সেরকম। আমাকে তখন আমেরিকাতে তারা নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে আমি নাজমিন আক্তারের সঙ্গে কথা বলি। প্রতিদিন তাকে ফোন করি, সেও ফোন করে, তার সঙ্গে আমার কথাবার্তা হচ্ছে। আব্বা আম্মা তখন আবার আমেরিকাতে নেওয়ার পরে আবারও সে বিয়ের জন্য চাপ দিতেছে, বিয়ে করাই দিবে, মেয়ে খুঁজতেছে, বিয়ে করাবে। বাট আমি তখন আর বিয়ে করি না। এবং আমেরিকাতে যাওয়ার পরে এই নাজমিনের সঙ্গে আমি কথা বলি। তো এবার তার ফ্যামিলি সম্বন্ধে সে আমাকে যেটুকু বলে যে তার বাবা আছে, মা আছে এবং তার মা তার সঙ্গে থাকে না, তার ঘরে তার সৎ মা আছে এবং তার বাবা আছে এবং মোটামুটি সবাই বেশ ভালো ভালো ফ্যামিলি, এটা সেটা আমাকে বুঝায় বা বলে। এরকম করে তার সঙ্গে আমার কথাবার্তা হতে 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 যেটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন, হয়তো আপনি বিশ্বাস করবেন কি না জানি না। একদিন হলো কি আমি তার সঙ্গে কথা বলতেছি, কথা বলতে হতে সে বলতেছে যে আজকে আমি আমার সৎ মায়ের মানে আমার মায়ের বাসায় যাব। মানে যেটা তার মানে জন্মদাতা মা, সে ওই মায়ের বাসায় যাবে। তার ঘরে এখন তার সৎ মা, মানে তার সৎ মা আছে এবং তার সৎ বাবা আছে। তো যেটা তার রিয়েল মা, সে ওই মায়ের বাসায় যাবে, আমাকে সেটা বলল। তো তখন আমি বললাম যে তোমার ওই রিয়েল মায়ের সঙ্গে আমাকে একটু কথা বলাই দিও, আমি তোমার ওই মায়ের সঙ্গে একটু কথা বলবো। দেখেন, সে আমাকে এটাও বলেছে যে তার মা নাকি একটা সময় আমেরিকাতেও ছিল, মানে তার যে জন্মদাতা মা সে নাকি আমেরিকাতেও ছিল। আমি কিন্তু তখনও কোনো কিছু বুঝতে পারিনি, মানে আমার মাথায় তখনও কিন্তু আসে নাই। সে যখন আমাকে তার মায়ের সঙ্গে কথা বলাই দিল, তার বাসায় যাওয়ার পরে তার মায়ের সঙ্গে কথা বলেই আমি অবাক হয়ে গেলাম। আমি যখন ওর মায়ের সঙ্গে কথা বলি তখনই মনে হয় যেন কণ্ঠটা আমার কাছে বেশ পরিচিত মনে হচ্ছিল। মানে প্রথম মনে হচ্ছিল যে কণ্ঠটা মনে হয় আমি চিনি এবং এর আগে শুনেছিলাম। এবং তার সঙ্গে কয়েক মিনিট কথা বলেই আমি মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম যে সে নাসিমা আক্তার, এবং সেও মোটামুটি প্রায় ফুললি ক্লিয়ার হয়ে গেছে যে আমি ইব্রাহিমে। এবং এরকমভাবে আমিও বুঝে গেছি শুধু কথাবার্তার মাঝেই কিন্তু সে আমেরিকাতে আসছে। বা আমি যখন তাকে বললাম যে আপনি আমেরিকাতে এসেছিলেন বা কোথায় ছিলেন, কীভাবে আসছিলেন, এবং সে ডিরেক্টলি আমার আব্বার নাম বলল যে অমুক লোক আমাকে বিয়ে করে নিয়ে গিয়েছিল এবং আমি আমার সন্তানকে ফেলে, আমার ফ্যামিলি ফেলে আমি চলে গিয়েছিলাম। এবং তারপরে তাই সে আমাকে রেখেছে, তার ছেলে আমার সঙ্গে এটা করছে, আমাকে পুনরায় আবারও দেশে পাঠিয়ে দিছে, মামলা টামলা দিছে, সেই কথাগুলো বলার পর আমি পুরোপুরি বুঝলাম যে এটা নাসিমা আক্তার এবং এটা নাজমিনের মা এবং এটা তার নাজমিনের আপন মা। এটা জানার পরে আমি তখন সম্পূর্ণভাবে মানে এটা কীভাবে হলো আমি নিজেও বুঝতে পারিনি এবং এটা কীভাবে সম্ভব, বা আল্লাহ কেন আমাকে এত মেয়ে দেখাইলাম, এত মেয়ে আমি দেখলাম এবং বিয়ে করার জন্য কম মেয়ে দেখা হয় নাই, বাট কোনো মেয়ে আমার পছন্দ হয় না, কোনো মেয়ে ভালো লাগে না। এই মেয়ের সঙ্গে কেন ক্যান্টিনে দেখা, কেনই বা তারা ভালো লাগলো এবং এটা কেনই বা নাজমিনের মানে আপনার নাসিমার মেয়ে হলো, আমি কিছুই বুঝতে পারছি না। এটা জানার পরে আমি তখন এই মামার সাথে নাজমিন কথা বলে এবং আমিও তার সঙ্গে কথা বলি, কিন্তু আমার ভিতর থেকে এই জিনিসটা তখন একটা ভয় লাগতেছে।
একবার চিন্তা করি যে আমাকে কি কোনো ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আবার আমি মনে মনে ভাবি যে এর সঙ্গে তো আমার পরিচয় ওভাবে হয় নাই। আমি তার কাছে গিয়েছি বা তাকে দেখেছি, বা আমি তো আগে তাকে দেখেছি, বা তার সঙ্গে তো আমার মিরাক্কেলভাবে পরিচয়। এমন তো না যে সে আমাকে টার্গেট করে আমাকে ফোন করেছে, আমার সঙ্গে কন্ট্রাক্ট করেছে, বা সে আমার কাছে এসেছে। বিষয়টা তো এরকম না, আমিই তো তার কাছে গেলাম। তখন আমি আর কি করব বুঝতে পারতেছিলাম না। ওর সঙ্গে আমার ফোনে কথা হচ্ছে, সেও কথা বলে, আমিও কথা বলি, কিন্তু কিছুটা তারা বুঝতে দিই না। আর আমার যেটুকু ধারণা তার মাঝে নাসিমা আক্তার, সেও কিন্তু বিষয়টা বুঝে গেছে। এখন সে বুঝে তার মেয়েকে বলছে কি বলে নাই সেটুকু আমি জানি না। আমি যখন নাজমিনের সঙ্গে কথা বলি তখন আমি তাকে বারবার জিজ্ঞেস করি যে তোমার মা কি তোমাকে কিছু বলেছে আমার প্রসঙ্গে বা আমার বিষয়ে কোনো কিছু বলেছে কিনা। ও তখন বারবার বলে যে না তো, আম্মা তো কোনো কিছু বলে নাই, আমার মা তো আপনার বিষয়ে কোনো কিছু বলে নাই, কেন আমার মাকে আপনার বিষয়ে জানে? এগুলো আমি তারে বলতাম। সে তো তারপর আমি ফাইনালি যেটা বুঝলাম যে না, নাজমিনকে মূলত তার মা কোনো কিছু বলে নাই। তো এমন করতে করতে তখন আমার কিন্তু আবার কোনো সিদ্ধান্তও নিতে পারতেছে না। আমি কিন্তু নাজমিনকে বলছিলাম যে তাকে আমি আমেরিকাতে নিয়ে আসবো, সে পাসপোর্ট করার জন্য, পাসপোর্ট দিলে তাকে নিয়ে আসবো, এইটা সেটা কিন্তু আমি তাকে বলছিলাম। বাট এখন আমি ভয় পাচ্ছি যে আমি আসলে কি করব, তাকে আনবো কি আনবো না, এবং তাকে আনলে এটা কতটুকু কি হবে, যেহেতু আমি তার মাকে বিয়ে করেছি এবং বিয়ের পর যে সম্পর্ক সেটাও হয়েছে। এখন তারই মেয়েকে আমি কিভাবে বিয়ে করব বা কিভাবে কি করব। কিন্তু এতদিনের যে একটা সম্পর্ক হয়ে গেছে, সেই সম্পর্কের পরে আমি কোনোভাবেই নাজমিনকে ভুলতে পারতেছি না। মানে অনেক স্মৃতি তার সঙ্গে আমার, বাট এই স্মৃতিগুলো আমাকে প্রতিনিয়তই কষ্ট দিচ্ছে। স্মৃতিগুলো মনে পড়তেছে, স্মৃতিগুলো আমার বুক ভারী করে তুলতেছে। আমি তখন আসলে ঠিক বুঝতে পারতেছিলাম না যে ঠিক এই মুহূর্তে আমার কি করা উচিত, আমি কোন দিকে যাব, কোন সিদ্ধান্তে আমি পৌঁছাবো বা কি করব। কোনোভাবে আমি কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারি না। এবং এরকম করতে করতে ওই সময়তে আমি তখন আমার বাবাকে কিন্তু আমি ফ্রেন্ডলি মনে করতাম, অনেকটা ফ্রেন্ডলি মনে করি ওই সময়টাতে। বাবার সঙ্গে অনেক বিষয়ে আলোচনা করি। তখনই বাবার একটা দুঃসম্পর্কের ফ্রেন্ড আছে, উনি আবার ইন্ডিয়ান। আঙ্কেলটা আবার বেশ ট্যালেন্ট আর কি, সব বিষয়ে অনেকটা ট্যালেন্ট। আমার অনেক কথা আমি আঙ্কেলকে বলি, আঙ্কেল আমার বাবাকে বলে না। আবার বাবা অনেক কিছু আঙ্কেলের সঙ্গে শেয়ার করে, আঙ্কেল আবার আমার কাছে বলে না। মানে আমার বাপ ছেলের খুব একজন কাছের মানুষ ছিল ওই আঙ্কেলটা, এবং তিনি বেশ বয়স্কও ছিলেন। তো একদিন আমি আঙ্কেলের কাছে আমার পুরো স্টোরিটা খুলে বলি, যেটা আপনাকে বলেছি আর কি। পুরো ঘটনাটা আঙ্কেলকে খুলে বলে, এবং বলার পরে তিনি আমাকে সাফ সাফ মানা করে দেয়। আমাকে বলে যে ইব্রাহিম, এটা তুমি মোটেও করো না, কারণ এটা যদি করো তোমার জীবনে বড় বিপর্যয় নেমে আসতে পারে, এবং তুমি একটা মুসলিম ছেলে এবং তুমি এই কাজটা করা ঠিক হবে না, এবং এটা তুমি পরিহার করো। উনি আমাকে ডিরেক্টলি বলে। কিন্তু উনি বললে কি হবে, আমি তো আমার ভিতর থেকে এটাকে সরাতে পারতেছি না। দিন যত সামনের দিকে যাচ্ছে তার প্রতি আমার দুর্বলতাও বাড়তেছে। আবার ভয়ও পাচ্ছে যে তাকে আমি যদি সব কিছু বলে দেই যে তোমার মাকে তো আমি বিয়ে করেছিলাম, বা তোমার মায়ের সঙ্গে আমার ছোটোখাটো সংসার হয়েছে, এটা জানার পরে সে আবার আমাকে ছেড়ে চলে যায় কিনা, বা আমার কাছে না আসে কিনা, আমাকে ইগনোর করে কিনা, অবহেলা করে কিনা, সেটাও ঠিক আসলে বুঝতে পারতেছিলাম না যে কোনটা করব। এভাবে দিন রাতগুলো পার হইতেছে। হতে হতে একটা সময় আমি সিদ্ধান্ত নিলাম যে তাকে আগে এদেশে নিয়ে আসি, এবং এদেশে নিয়ে আসার পরে আমি বাকি চিন্তাটা পরে করব, আগে তাকে নিয়ে আসি। এই বলে তখন আমি তার স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করি, তাকে আইএলটিএস করাই, আমি নিজেই টাকা পাঠাই আমেরিকা থেকে, টাকা টুকা পাঠায় তাকে আইএলটিএস করাই, সব কিছু করাই। তখন কিন্তু তার সাথে আমার সম্পর্ক, আমি যদিও তার বয়সে অনেক বড় হব, তারপরেও তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। সে আমার পুরো স্টোরি জানে, আমি একটা বিয়ে করেছিলাম বা এটা সেটা সব কিছুই জানে। এবং জানার পরে তখন সে আমাকে বলতেছে যে সে আমেরিকাতে আসবে। তো তার ফ্যামিলি থেকে, তার মা তো আছে বা তার বাবা আছে, সৎ মা আছে, বাবা আছে, সবার কাছ থেকে অনুমতি নিল, এবং একটা পর্যায়ে সে আমেরিকাতে আসলো। যদি এখানে অনেকগুলো মাস লেগেছে তার ভিসা প্রসেসিং থেকে আদার্স সব কিছুতে। এবং আমেরিকাতে আসার পরেই তখন আমি তাকে এক একবার ভাবতেছি যে তাকে এই বিষয়গুলো জানাই দিব বা বলে দিব। আবার তাকে হারানোর ভয়ও পাচ্ছি। মেয়েটার মাঝে স্পেশালি কিন্তু তেমন কিছুই নেই। নর্মালি কোনো মানুষ তাকে দেখলে এত স্পেশালি কিছু তার মাঝে খুঁজে পাবে না যে তাকে স্পেশাল কিছু তার মাঝে আছে, এরকম কিন্তু কিছুই না। বাট কেন জানি আমার ভিতরেই তার জন্য একটা স্পেশালিটি তৈরি হয়ে গেছে। আমার কাছে মনে হয় কি ভাই, আমার চোখে সে হচ্ছে দুনিয়ার সবচেয়ে সুন্দরী মেয়ে। এটা আমার চোখে মনে হচ্ছে, হয়তো আপনার চোখে বা আদার্স কেউ হয়তো ওভাবে মূল্যায়ন করবে না, বাট আমার কাছে এরকমটাই মনে হচ্ছে যে না, সে খুবই স্পেশাল। এবং যেটা বলতে গেলে তার সঙ্গে ছাড়া আমার আর হবেই না, আমার লাইফে তাকে লাগবে, এরকম কিছু একটা। পরে শেষ পর্যন্ত ইউএসএ আসার পরে আমি ফাইনালি তাকে বিয়ে করলাম, এবং বিয়ে করার পরে আমি একসঙ্গে থাকতেছি। তো যেদিন থেকে আমি তার সঙ্গে যেদিন আমাদের বাসর হলো, সেই বাসর ঘর থেকেই না আমি প্রতি রাতে একটা অন্যরকম স্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নটা কীরকম হয় আমি আপনাকে বলি। আমি স্বপ্নের মাঝে দেখতে পাই যে সাপ,
এটা একদম প্রথম রাত থেকে, একদম প্রথম থেকে আমি দেখতে পাই যে আমি যখনই ঘুমাইতাম আমি দেখতাম যে সাপ আমাকে দৌড়াচ্ছে, এবং সাপে দৌড়াতে 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 আমি আগুনের কুণ্ডুলি পেতাম, মানে আগুনের যে কুণ্ডুলি আছে ওই আগুনের কুণ্ডুলি পেতাম, এবং গিয়ে ওই আগুনের মধ্যে পড়তাম, এবং দৌড়ে আগুনের মধ্যে পড়তাম, এবং পড়লে আমার ঘুম ভেঙে যেত। আমি দৌড়ে আগুনের মধ্যে পড়ছি, তখন আমার ঘুম ভেঙে গেছে, এবং ভাঙার পরে আমি চিৎকার করতাম। আমাকে বলতো কী হয়েছে তোমার, কী হয়েছে? যেহেতু আমি বয়স্ক ছিলাম, ও ভাবতো হয়তো আমার আদার্স কোনো সমস্যা বা এটা সেটা, তো আমাকে পানি টানি খাওয়াতো বা বলতো যে রিল্যাক্স হও, ঘুমাও। ও কিন্তু আমার প্রতি খুব টেক কেয়ার ছিল, মানে অনেক যত্ন করতো আমাকে, শুধু এক বিষয়ে না, সর্ব বিষয়ে। আমাকে একটু টেনশনে দেখলেও পাগল হয়ে যেত, এবং মানসিকভাবে আমাকে ফুললি সাপোর্ট করে যেত। তা আমি এই জিনিসটা কোনোভাবে আমার নিজ থেকে সরাতে পারতেছিলাম না, যেটা আমি কেন বারবার এই একই স্বপ্নটা দেখতেছি, যে এটা একদিন দুদিন নয়, এক রাত দু রাত নয়, প্রায় সব রাতেই দেখতাম। দেন আমি তখন সিদ্ধান্ত নিলাম কী করা যায়, এবং তখনও কিন্তু ওই সত্যিটা আমি তার কাছে লুকাচ্ছিলাম। ওই সত্যিটা তার কাছে বলি না যে তোমার মাকে আমি বিয়ে করেছিলাম বা তোমার মায়ের সঙ্গে যে সম্পর্ক, ওইটা কিন্তু তাকে আর বলি না। কিন্তু এই স্বপ্নটা আমি প্রতিনিয়ত দেখি। এমন করতে করতে আমি বিভিন্ন হুজুরদের সম্মুখীন হলাম। ওখানে যে হুজুররা থাকে তাদের অনেকের সঙ্গে কথা বললাম, এবং তারা আমাকে একটা কথাই বললো যে যদি এটা ওনার গর্ভ থেকে হয়ে থাকে, মানে কি বলে, নাসিমার গর্ভ থেকেই যদি নাজবিন হয়ে থাকে, তাহলে এটা আপনি ভুল করেছেন, এবং একে আপনার ছেড়ে দেওয়া উচিত। কিন্তু আমি কোনোভাবেই তাকে ছাড়তে পারছি না। এই ঘটনাগুলোর মাঝেই কিভাবে জানি নাজবিন পুরো বিষয়টা জেনে যায়। তার মায়ের সঙ্গে আমার আগের সম্পর্কের যে বিষয়টা আছে, এটি সে মানে মোটামুটি সব কিছু জানে, এবং জানার পরে একদিন সে আমাকে পুরো বিষয়টা জিজ্ঞেস করে। তো আমার সেদিন আমি খুব ভয়ে ছিলাম যে আমি সত্যটা বলে দিব এবং সে আমাকে ছেড়ে চলে যাবে কিনা। তখন কি আমি কেন জানি তার প্রতি খুব দুর্বল হয়ে গেছিলাম। এবং যখন সে আমাকে জিজ্ঞেস করে তার মায়ের বিষয়ে বা আমার অতীতের বিষয়ে বা তার মায়ের সঙ্গেই কিনা, মেবি সে আমার কোনো ছবি বা আমার ফ্যামিলির কোনো ছবি বা কোনো না কিছু তার মায়ের জন্য পাঠিয়েছে, এবং তার মা সেটা দেখেই বা ওভাবে তার মা শিওর হয়ে গেছে, বা আমার ফ্যামিলির স্টোরি হয়তো সে তার মাকে বলেছে। যদিও তার আপন মায়ের সঙ্গে তার সম্পর্কটা খুব বেশি একটা ক্লোজ ছিল না। তার মা যখন তাকে রেখে আমার বাবার কাছে চলে আসে, তখনকার পর থেকে তার মায়ের সঙ্গে তার অত একটা বেটার সম্পর্ক নাই। এরপরে যেটা হইল যে সে আমাকে জিজ্ঞেস করতেছে যে এটা কতটুকু সত্যি বা এটা কতটুকু কি। যখন বলার পরে আমি খুব স্তব্ধ হয়ে যাই, তাকে কি বলবো ঠিক বুঝতে পারতেছিলাম না। পরে আমি বললাম যে দেখো, এটা আসলে আল্লাহ কর্তৃক আমি মনে করি, তাহলে পৃথিবীতে এত মানুষ থাকতে আমার কেনই বা তোমার সাথে সম্পর্ক হবে, এবং আমি কেনই বা তোমার কাছে গেলাম, আমার তো তোমার কাছে যাওয়ার কথা ছিল না। এবং আমি আমাকে আমেরিকাতে অনেক মেয়ে দেখানো হয়েছে, আমি বিয়ে করি নাই, একটা বিয়ে করেছি ছেড়ে দিয়েছি, পুনরায় আবারও বাংলাদেশে গেলাম, এত মানুষের ভিড়ে কেন আমি তোমাকে দেখলাম, এবং আমি তো আসলে এটা এরকম হোক আমি এটা চাই নাই। তো আমাকে বলতেছে আপনি তো আমাকে বিয়ে করার আগেই জানতে পারছেন বিষয়টা, জানেন নাই? আমি বললাম হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করার আগেই বিষয়টা জানতে পারছি। ও বলে তাহলে আপনি আমাকে বিয়েটা কেন করলেন? তাহলে তো আপনি আমাকে বিয়েটা করা ঠিক হয় না, আপনি তো আমাকে বিয়েটা না করতেন। আমি বললাম যে দেখো, আসলে তোমাকে আমার পছন্দ হয়ে গিয়েছিল, তোমাকে আমার ভালো লেগেছিল, আর পছন্দ ভালো লাগা থেকে ভালোবাসা, সেখান থেকে আমি তোমাকে হারাতে পারবো না, তোমাকে ছাড়তে পারবো না, যার কারণে আমি সব দিক করে আমি তোমাকে বিয়ে করেছি বা এটা। তো সে আমাকে বলতেছে তাহলে আপনি এখন কি করবেন? আপনি তো অস্থির, আপনি রাতেবেলায় ঘুমোতে পারেন না, আপনি এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, তো আপনি আমাকে ছেড়ে দেন। ও বলতেছে, আমি তখন বললাম যে না দেখো, আমার বয়স হয়েছে, আর এখন আমি যে অবস্থার মধ্যে আছি সে অবস্থার মধ্যে আমি তোমাকে ছেড়ে দিলে আমি আরও প্রবলেমে পড়ে যাব, আরও কষ্টে পড়ে যাব। সো প্লিজ তুমি আমার লাইফে আর নতুন করে কোনো কষ্ট দিও না। আমি এই জীবনে আর কোনো কষ্ট নিতে চাই না। আমি যাই হোক যেটি হোক আমি তোমার সঙ্গে থাকতে চাই, প্রয়োজন আমি তোমাকে নিয়ে হজে যাব, আমি হজ করতে যাব। ও তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে এবং এটা জানার পরে সে কেমন জানি আর আমার সঙ্গে খুব আগের মতো একটা মিশতে চায় না, আমার কাছ থেকে একটা দূরত্ব তৈরি করে, আমার সঙ্গে থাকতে চায় না। এক কথায় তার ওই যে যে একটা তার জানা হয়ে গেছে, এরপর থেকে সে আমাকে আর নিতে পারে না। তা আমি নিজেই তার সঙ্গে কথা বলি, নিজেই তার সঙ্গে ক্লোজ হওয়ার চেষ্টা করি, তার সঙ্গে মিশার চেষ্টা করি, এবং একটা পর্যায়ে বললাম যে দেখো, যা হবার যেটাই হবার তা তো হয়ে গেছে, এবং জন্ম মৃত্যু বিয়ে তিনটেই তো আল্লাহর হাতে। সুতরাং আল্লাহ কিভাবে তোমার সঙ্গে আমার জোড়া মিলিয়ে রাখছে সেটা আল্লাহই ভালো জানে। যা হবার যেটাই হোক, চল আমরা হজে যাই, আমরা হজ করে আসি, এবং হজ করে আসলে সম্ভবত আমরা এই জিনিসটা থেকে মুক্তি পাবো। তো ওকে আমি বহু কষ্টে রাজি করি, তখন আমরা সৌদিতে হজের উদ্দেশ্যে যাই। আমি সৌদিতে ওমরা নয় বড় হজ করি, ও আর আমি দুজনে মিলে বড় হজ সম্পূর্ণ করি, এবং হজ করে আমরা দেশে ফিরে আসি। হজ করে দেশে ফিরে আসার পরেও সেম একই সমস্যা আমার প্রতিনিয়তই হচ্ছে।
আমি কোনোভাবেই এই জিনিসটা থেকে সরতে পারি না যে আমি স্বপ্নে দেখি যে সাপ আমাকে দৌড়াচ্ছে, আমি আগুনে গিয়ে পড়ছি এবং পড়ার পর আমার ঘুম ভেঙে গেছে। আমি এই জিনিসটা প্রতিনিয়তই দেখতে পাই। মানে মনে হয় কি যে স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে আমাকে একটা টর্চার করা হচ্ছে, মানসিকভাবে আমাকে অত্যাচার করা হচ্ছে, এরকমটা আমার কাছে মনে হয়। দেন পরিশেষে আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে বলতেছে তাহলে আমরা ছাড়াছাড়ি করে ফেলে, মানে আপনি আমাকে তালাক দিয়ে দেন বা আমার কাছ থেকে আপনি সেপারেট হয়ে যান, এবং সেপারেট হলে মেবি আপনি এই স্বপ্নটা থেকে বাঁচবেন বা এই স্বপ্নটা আপনি আর দেখবেন না। তো মানে স্বপ্নটা আমাকে এত বেশি কষ্ট দিচ্ছিল যে আমি আর এটা নিতে পারতেছিলাম না আর কি। মানে ওই প্রতি রাতে আমি অসুস্থ হয়ে যেতাম একরকম। পরে দেখলাম যে ঠিক আছে, কী আর করা, যেহেতু তার সঙ্গে থাকলে আমার এটা হচ্ছে এবং তার কোনো বাচ্চা কাচ্চাও হচ্ছে না, কোনো বেবি হয় না। পরে আমরা দুজনেই আলাদা থাকতে শুরু করলাম, এবং যখনই দুজনে আলাদা থাকতে শুরু করলাম আমি দেখলাম যে তখন একই সমস্যা, আমি তখনই সমস্যা থেকে রেহাই পাচ্ছি না, এবং রেহাই পাচ্ছি না যখন দুজনে আলাদা থাকতেছি তখন এটা থেকে আর রেহাই পাচ্ছি না। এবং একটা পর্যায়ে আমি তাকে বললাম যে দেখো, আমি তো এই সমস্যাটাতে এখনও আছি, আমার তো এই সমস্যাটা ঠিক হয়নি, সো তুমি আমার লাইফে আবার চলে আসো। কিন্তু সে আর আসতে রাজি হচ্ছে না। তখন সে আর আমার লাইফে ব্যাক করবে না। সে বলতেছে যে আপনি আমার মাকে বিয়ে করছেন, এখন আমি কি করে আপনার সঙ্গে থাকি, মানে তখন আর সে আসতে চাচ্ছে না। তো আমি অনেক চেষ্টা করছি, মানে আমার জীবনের সর্বোচ্চ চেষ্টাটুকু করেছি তাকে আমার জীবনে আবার ফিরিয়ে আনার জন্য, কিন্তু সে আর আমার জীবনে আসে নাই। এবং সে না আসার পরে আমি তখন আরও বেশি ডিপ্রেশনে চলে যাই, আরও বেশি মানসিকভাবে, শারীরিকভাবে, সর্বদিক থেকে আরও ডিপ্রেস হয়ে যাই। এবং একটা পর্যায়ে গিয়ে আমার কাছে মনে হলো যেন আমি মানে আর এটা নিতে পারি না। আমি একবার হার্ট অ্যাটাক করি, এবং হার্ট অ্যাটাক করে বহুদিন হসপিটালে থাকি, সেখান থেকে আবার ফিরে আসি। আমার আব্বা আম্মা তখন আর আমার উপরে মানে বিশ্বাস, ভালোবাসা যেটা ছিল পুরো হারিয়ে ফেলে। আমার বাবা মা যে একটা মেয়েকে দত্তক এনেছিল বাংলাদেশ থেকে, সেই মেয়েটাকে বিয়ে করায়, বিয়ে করিয়ে সেই মেয়ের নাতিপুতি হয়। আমার বাবা মা তাদের সঙ্গে, মানে তার ওই মেয়েকে নিয়ে, তার মেয়ের নাতিপুতি নিয়ে আমার বাবা মা আছে, বাট আমার প্রতি তাদের আর কোনো আর কোনো কিছুই নেই। এখন আমি মোটামুটি যে বয়সে দাঁড়িয়েছি, এখন একমাত্র নেশা, আর এটার মধ্যে আমি আছি। কিন্তু এই মুহূর্ত পর্যন্ত আমি এই নেশাও ছাড়তে পারি না, এবং রাতের যেই খারাপ স্বপ্ন সেটাও ছাড়তে পারি না। অনেকেই বলে যে আমার সঙ্গে জিনে এটা করে বা এরকম জিনের কথা বলে। আমি বহু তান্ত্রিক, বহু হুজুর, বহু কিছু দেখিয়েছি, এবং আমি আফ্রিকাতেও বেশ কয়েকবার গিয়েছি, বাংলাদেশেরও আমি অনেকের সঙ্গে কথা বলেছি, বাট আসলে কোনোভাবেই কোনো কাজ হয়নি। তো আজ আপনাকে এত সব কথা বলার একটাই উদ্দেশ্য এবং একটাই কারণ, সেটা হচ্ছে আপনি অনেক গল্প বলেন, আপনি অনেক হুজুরের কথা আমি আপনার মুখে শুনতে পাই। আমি যদিও অনেককে অনেক টাকা পয়সা দিয়েছি, কিন্তু কোনোভাবে কাজ হয়নি। আপনার কাছে এমন কোনো হুজুর আছে কি না যে হুজুরের মাধ্যমে আমি এই রোগটা থেকে মুক্তি পেতে পারি? আমি একটা ভালো লাইনে আসতে চাই। আমি যেহেতু হজ করেছি, আমি একজন হাজি মানুষ, এই নেশা ছাড়তে চাই, ভালো জীবনে আসতে চাই, সুষ্ঠুভাবে বাঁচতে চাই, এবং রাতের বেলায় একটু নিভৃতে নীরবে ঘুমোতে চাই। আপনি আমাকে মেহেরবানি করে যদি একটু ঘুমের ব্যবস্থা করে দেন, আপনি আল্লাহর কাছে ভালো পাবেন। আমি ভালো থাকতে চাই, আমাকে ভালোর পথে ফিরিয়ে আনার জন্য আবেদন জানাচ্ছি। আমেরিকা থেকে ইব্রাহিম হোসেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ বরিশালের ভাই আমেরিকান প্রবাসী ইব্রাহিম হোসেনের এই বাস্তব গল্পটা শোনার জন্য। দেখেন, এখানে কয়েকটা বিষয় খুব ক্লিয়ার করে বলি। উনি যেটা বলল, তিনি স্বপ্নে যখনই সে নাজমিনকে বিয়ে করে, এই গল্পটার মাঝে আসলে আরও অনেক কথাবার্তা ছিল, আমি কিন্তু বেশিরভাগ কথাগুলোই বলিনি আপনাদেরকে। সুতরাং কোনো অংশ না বুঝে থাকলে আপনারা কমেন্ট করবেন, আমি রিপ্লাই করব। তিনি বলতে চাচ্ছিলেন যে নাজমিনকে যখন তিনি বিয়ে করে, তখনকার পর থেকে এই সাপ তাকে রাতে দৌড়ায়, এবং সে গিয়ে আগুনে পড়ে এই স্বপ্নটা দেখে, এবং সে আজও সেই স্বপ্নটা একইভাবে দেখতেছে। তো আমার কাছে যেটা মনে হয়, যদি তাকে কোনো জিনে ধরে বা কোনো অন্যরকম প্যারানর্মাল কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কেনই বা সেটা নাজমিনকে বিয়ে করার পর থেকেই হবে, এর আগে কেন হলো না? এখানে আরেকটা বিষয় গল্পের ফাঁকে আমি বলতে ভুলে গিয়েছিলাম আপনাদেরকে। এটা হচ্ছে, নাজমিন কিন্তু তাকে এটাও জানিয়েছে যে নাজমিনের সঙ্গে একটা জিনের সম্পর্ক ছিল। এটা হয়তো গল্পের ফাঁকে আমার বলা হয়নি, অনেক কিছু আসলে বলা হয় না, একটা গল্প আসলে অনেক লম্বা হয়, অনেক কিছু ভুলে যায়। নাজমিনের সঙ্গে একটা জিনের সমস্যা ছিল, এবং সেই সমস্যার কারণেও এটা হতে পারে, মানে নাজমিন যেটা ওকে জানালো যে তাও হতে পারে। কিন্তু সে অনেক তান্ত্রিক, কবিরাজ অনেক কিছু দেখিয়েছে, কোনো কিছুতে আসলে কোনো কাজ হয়নি। এবং সে একজন হাজি মানুষ, সে সব কিছু যদি তার ভালো হয়, সে ভালো জীবনে ফিরে আসতে চায়। তো
তো এগুলোর আসলে একটা সমাধা আল্লাহ চাইলে সমাধা করতে পারে। সে হজ করে এসেছেন, আল্লাহ যদি তার হজ কবুল করতো হয়তো এটা থেকে তাকে রক্ষা করতো, তবে তা আল্লাহ তাআলাকে ভালো জানে। আমার কাছে তেমন কোনো ভালো তান্ত্রিক কবিরাজ, যেটা অনেকেই মনে করে যে আপন ভাইয়ের কাছে অনেক ভালো ভালো কবিরাজের নাম্বার আছে, না, গল্পের মাধ্যমে আমি হয়তো অনেক কবিরাজের নাম শুনি, কিন্তু তাদেরকে আমি ওভাবে খুঁজে বের করি না বা তাদের নাম্বার আমি নিই না, এই জিনিসগুলোর সাথে আমি অ্যাডজাস্ট হই না। ইব্রাহিম সাহেবকে আল্লাহ রক্ষা করুক, আমি আল্লাহর কাছে দোয়া চাই এবং আমি তার জন্য নাফল নামাজ পড়ে দোয়া করব ব্যক্তিগতভাবে, আল্লাহ যেন তাকে রক্ষা করে। আপনারা দোয়া করবেন এবং আপনাদের মতো করে একটা মতামত তাকে লিখবেন। মতামতটা এটা লিখবেন, সে আসলে নাজমিনকে পুনরায় আবারও ফিরিয়ে আনতে চাচ্ছে, সব কিছুর বিনিময়ে সে নাজমিনকে চায় এবং নাজমিন আক্তারও সম্ভবত এখনও বিয়ে করেনি, সে ক্লিয়ার জানে না, তবে মানে তার ধারণা নাজমিন এখনও বিয়ে করেনি, সে এখনও আবার নাজমিনকে ফিরিয়ে আনতে চায়। নাজমিনকে তার জীবনে ফিরিয়ে আনলে ভালো কি খারাপ হবে সেটাই শেষ পর্যন্ত আমার কাছে জানতে চেয়েছে। আপনারা মেহেরবানি করে কমেন্ট বক্সে লিখবেন যে নাজমিন তার জীবনে ফিরে আসাটা তার জন্য ভালো দিক হবে না খারাপ দিক হবে, এবং এই গল্প নিয়ে কোনো মতামত থাকলেও লিখতে বলবেন না। প্রিয় বন্ধুরা, আজ ঠিক এই মুহূর্ত পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।